যে তাদের প্রতিনিধিরা তো এখনো পর্যন্ত সরকারে আছেন, গত 6 মাস তারা সরকারে আছেন। তো একজন বা দুজন তারা সরকারি পদ ছেড়ে দিয়ে তারা নতুন দলের দায় দায়িত্ব নেবেন এবং সেখানে 32 নাম্বার থেকে শুরু করে দেশব্যাপী যে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং যে অরাজকতা চলেছে, কোন সরকার থেকে অনুমোদন করতে পারে না। তারা বিপদে পড়ছেন, সরকারও অপ্রয়োজনে বিপদের মধ্যে, সরকারও কিন্তু মাথা দিয়ে দিচ্ছেন কিনা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, বিশিষ্ট অর্থনীতিবিদ কমরেড সাইফুল হক। সাইফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য ঘটনা ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। আমাদের হাতে যে খবরগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে টক অফ দ্য কান্ট্রি যে খবরটি, আলোচিত খবরের মধ্যে, সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাধারণ শিক্ষার্থীরা এবং নাগরিক কমিটি মিলে ঐক্যবদ্ধভাবে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন এবং তারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছেন। সেই জায়গায় সেই বিষয়টি নিয়ে সেখানে তাদের নতুন রাজনৈতিক দলের প্রধান এক প্রকার চূড়ান্ত হয়ে গেছে। তবে কে শীর্ষ পদে কে বসছেন সেটি এখনও তারা ঘোষণা করেনি। তবে সদস্য সচিবের পদটি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মতপথ থেকে আসা যে মানুষগুলো, যে সাধারণ শিক্ষার্থী, তাদের মধ্যে এক ধরনের দ্বিমত দেখা দিয়েছে, অনৈক্য প্রকট আকার ধারণ করেছে বলেই বিভিন্ন গণমাধ্যমের সংবাদে সেটি আমরা জানতে পেরেছি। সাইফুল হক, আপনি নিজেও এই খবরটি চোখে পড়েছে এবং আপনি গত 15 বছর ধরে যে শেখ হাসিনার একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আপনিও লড়াই সংগ্রাম করেছেন এবং গত 15 বছরে আপনাদের এই আন্দোলনের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে যখন আপনারা রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন এবং সাধারণ শিক্ষার্থীরা তারা কোটার বিরুদ্ধে যখন লড়ে যাচ্ছিল, নির্বিচারে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনাদের আহ্বানে, রাজনৈতিক দলগুলোর আহ্বানে সাধারণ মানুষও এসে এই আন্দোলনে সামিল হয়েছিল এবং চূড়ান্ত রূপ যেটি, সেটি হচ্ছে এক দফায় আপনারা চলে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপরে নতুন রাজনৈতিক দল হিসেবে ছাত্ররা যদি আসে সেটিকে আপনারা সাধুবাদ জানিয়েছিলেন, কিন্তু শুরুতেই তাদের এই যে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়ে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, সেটি আসলে একজন সিনিয়র পলিটিশিয়ান হিসেবে আপনি কিভাবে দেখছেন? তাদের শুরুটা কি আসলে সুখকর হলো? আপনাকে ধন্যবাদ। আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমরা ইতিমধ্যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে তরুণদের এক ধরনের রাজনৈতিক লক্ষ্য বা প্রত্যাশা নিয়ে যে একটা তরুণ যারা কিছুটা জেগে উঠেছেন এবং রাজনৈতিক ভূমিকা পালন করবার চেষ্টা করছেন, তাদের একটা নতুন রাজনৈতিক দল করলে সেটাকে স্বাভাবিকভাবে ইতিমধ্যে আমরা তাকে অভিনন্দন জানিয়েছি, তাকে স্বাগত জানিয়েছি। এটা একটা। আর এখানে 2-3টে প্রশ্ন, তবে যেটা আপনি উল্লেখ করছিলেন আপনার এই বক্তব্যের প্রারম্ভে, কোনো রাজনৈতিক দল তা একটা ঐতিহাসিক প্রেক্ষিতে গড়ে ওঠে, সময়ের বা যুগের চাহিদাকে ধারণ করে, মানুষের অধিকার, মুক্তি বা তার যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নির্দিষ্ট সময়ের জন্য কোনো দল যদি সেটাকে ধারণ করে, তাহলে তার জনগ্রাহ্যতা থাকে, মানুষের সমর্থন থাকে, এক ধরনের সহযোগিতা নিয়ে মানুষ এগিয়ে আসে। একটা নতুন প্রেক্ষিত অভ্যুত্থান পরবর্তী পর্যায়ে এক ধরনের সম্ভাবনা তাদের দিক থেকে আছে, আমি এটা বিবেচনায় রাখতে চাই। একই সাথে কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে নির্দিষ্ট একটা মতাদর্শের ভিত্তিতে, নির্দিষ্ট মতাদর্শ, রাজনীতি, সুনির্দিষ্ট একটা ভিশন বা স্বপ্ন বলেন অথবা রূপকল্প বলেন। ইতিমধ্যে গণমাধ্যমে যেসব সংবাদ বেরিয়ে এসছে বা আমি নিজেও তাদের সাথে সম্পর্কের জন্য, তাদের মধ্যে মতাদর্শিক রাজনৈতিক নানা প্রশ্নে অনেকগুলো দ্বন্দ্ব, অনেকগুলো বিরোধের কথাটা বেরিয়ে এসছে। হয়তো আলাপ আলোচনা করে তারা একটা, আমার ধারণা তারা একটা মধ্যপন্থী, একটা উদারনৈতিক ধারার রাজনীতি শেষ পর্যন্ত তারা হয়তো গ্রহণ করবে।
কিন্তু তাতে তো বিরোধ দ্বন্দ্বগুলো তাতে রাতারাতি তাতে কিন্তু মীমাংসা হবে না। মানে তাদের মধ্যে যে বিভাজন, সে যে বিভাজন এবং থেকে এর বহিঃপ্রকাশটা হয়তো এখন কিছু দেখা যাবে। বাস্তবে তারা যখন রাজনৈতিক দল হিসেবে তারা যখন কাজ করতে শুরু করবেন, নানা ধরনের টানাপোড়ে, নানা ধরনের বিভাজন, বিভক্তি, অনৈক্যেরও আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যায় না। তো সেটা খুব প্রত্যাশিত হবে না, বরঞ্চ তারা আলাপ আলোচনা করে যদি নির্দিষ্ট কোনো একটা মতাদর্শিক রাজনৈতিক জায়গাটা যদি একমত হতে পারেন, এটা বরঞ্চ তাদের জন্য বা খানিকটা হয়তো দেশের জন্য কল্যাণ হতে পারে। এটা ভবিষ্যতে বোঝা যাবে, কারণ এরকম দ্বন্দ্ব নিয়ে খুব বেশি দূর এগোনোর সম্ভাবনার সুযোগটা কম। 2 নম্বর গুরুত্বপূর্ণ বা গুরুতর প্রশ্ন যেটা উত্থাপিত হয়েছে, যে তাদের প্রতিনিধিরা তো এখনো পর্যন্ত সরকারে আছেন, গত 6 মাস তারা সরকারে আছেন। তো 1 বা 2 তারা সরকারি পদ ছেড়ে দিয়ে তারা নতুন দলের দায়িত্ব নেবেন, সেটাই সঙ্গত। আবার তাদের বাকি বন্ধুরা যদি সরকারে থেকে যান, সেটা কিন্তু নানা বহুমুখী প্রশ্নের জন্ম দেবে। কিভাবে জন্ম দেবে? কারণ তারা তো এই তরুণ বা ছাত্রদের প্রতিনিধি হিসাবেই তারা সরকারে আছেন, অন্তর্বর্তী সরকারে তারা আছেন। তো একটা অংশ দল করতে সরাসরি দল করছেন, আর একটা অংশ সরকারের মধ্যে রয়ে গেছেন। তো আর এই সরকার তো চরিত্রের দিক থেকে তারা একটা অদলীয়, একটা দল নিরপেক্ষ একটা সরকার। সেক্ষেত্রে প্রশ্ন উঠতো না যদি অপর রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এই সরকার রাইট। যদি অপর রাজনৈতিক দল বা গুরুত্বপূর্ণ অংশীজনদের যদি প্রতিনিধিত্ব নিশ্চিত হতো, তাহলে এটা নিয়ে বড় প্রশ্ন উঠতো না। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধানের কিছু বক্তব্য নিয়ে এটা প্রশ্ন দেখা দিয়েছে। তিনি এটাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন কিনা, এই প্রশ্ন বড় আকারে এসছে তার নানা বক্তব্যের কারণে। আর তারপরে এবং অন্যান্য উপদেষ্টাদের অনেকের ব্যাপারও মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে এক সরকারের দিক থেকে এক ধরনের যে সমর্থন, সহযোগিতা বা মদত যে কাজ করছে, সেটা মোটামুটি স্পষ্ট। তো সেখানে এতে 2টো সমস্যা হচ্ছে, এবং এটি নিয়ে তো আপনারা বেশ কিছুদিন ধরে কথাও বলছেন। এখন এতে সমস্যা হচ্ছে 2টো। প্রথমত অন্তর্বর্তী সরকারের অদলীয় নিরপেক্ষ চরিত্র নিয়ে ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, এবং সরকারের যদি এই ভূমিকা যদি অব্যাহত থাকে তরুণদের নতুন দলের প্রতি, তাহলে এই সরকারের নিরপেক্ষতার প্রশ্নটা আগামীতে বড় হয়ে উঠবে। রাজনৈতিক দলগুলির সাথে সরকারের দূরত্ব বা বিভাজনটা আরও বাড়তে থাকবে। তখন এই সরকারের অধীনে বাস্তবে 13শ জাতীয় সংসদে নির্বাচন করা যাবে কিনা, সে প্রশ্ন কিন্তু আগামী দিনগুলোতে একটা বড় ইস্যু হিসেবে সামনে আসবে। এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের কোনো দাবিটা কিন্তু উত্থাপন করে, যদিও তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এখন বৈধ পদ্ধতিতে দলগুলো যদি সম্মতি দেয়, তাহলে এটা আবার চালু হতে পারে। তো যদি সরকার যদি এখনই তারা যদি তাদের এই নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য তারা যদি নিশ্চিত করতে না পারেন, তাহলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটাও আগামী দিনগুলোতে চলে আসতে পারে। এটা হলো একটা দিকে। এবং অপ্রয়োজনীয় অনাকাঙ্ক্ষিত অনেকগুলো পরিস্থিতি, অনেকগুলো প্রশ্ন দেখা দেবে। অন্যদিক থেকে ছাত্র তরুণরা তারা যদি রাষ্ট্রীয় ছায়ায়, তাদের পৃষ্ঠপোষকতায় তারা যদি দল করার যে তৎপরতা অব্যাহত রেখেছেন, ইতিমধ্যে এটা মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। কারণ আমাদের এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল করবার অভিজ্ঞতাটা, অতীতের অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু সাম্প্রতিক কালের জন্য 2007-08 আমাদের 111-এর যে এক্সপেরিয়েন্স, ওই 2 বছরের হাসিনার 15 বছরে, বিশেষ করে 24-এর, এখানে অনেকগুলো যেটাকে গণমাধ্যম আপনারা কিংস পার্টি হিসেবে আখ্যা দিয়েছিলেন, মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয় না। রাজনৈতিক দল করতে গেলে তো আপনাকে জনগণের কাতারে আসতে হবে, সরকারি ছায়া থেকে বেরিয়ে আসতে হবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থেকে বেরিয়ে আসতে, অথবা আপনি যারা সরকারে আছেন তারা যদি ঘোষণা দেন যে আমরাই একটা রাজনৈতিক সরকার, তো এই সরকারের সেটার কোনো সুযোগ নেই। তো সুতরাং এটা নিয়ে ছাত্রদের যেটুকু সম্ভাবনা, সূর্যদের চলতে হয় তাহলে সম্ভাবনা হোঁচট খাবে, তাদের সম্ভাবনা অনেকখানি বিনষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিটা বাড়বে, এবং একটা প্রত্যাশা জাগিয়ে শুরুতেই এটা নানা জটিল সম্ভাবনার মৃত্যু এবং নানা বিরোধিতার মুখে হতে পারে, এবং সম্ভাবনার পুরোপুরি মৃত্যু না হলেও
সম্ভাবনা অনেকখানি সফলতা পাবে না, কাঙ্ক্ষিত সফলতা পাবে না, কাঙ্ক্ষিত সফলতা তারা নাও পেতে পারেন। জি, তারপরেও আপনারা তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক বিভিন্ন সংস্কার নিয়ে গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সকল দলের প্রতিনিধিরা আপনারা বৈঠক করেছেন, বেশ খোলামেলা আলাপ হয়েছে সেই জায়গায়, এবং প্রধান উপদেষ্টার যে একটি বক্তব্য যে বিভিন্ন কমিশন থেকে সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছে সেগুলো আপনারা দেখে বুঝে শুনে তারপরে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিবেন। তাদের এই প্রস্তাবনা আপনারা রিজেক্টও করতে পারেন, আপনারা এর সাথে সংযোজন করতে পারেন, দ্বিমত পোষণ করতে পারেন, সেই এখতিয়ার আপনাদেরকে দেয়া হয়েছে প্রধান উপদেষ্টার বক্তব্যে, যেটি পরিষ্কার। তো এরকম একটি পরিস্থিতিতে আপনার প্রশ্নের রেশ ধরেই বলতে চাই যে সরকারের পৃষ্ঠপোষকতায় যদি আরেকটি রাজনৈতিক দল গঠন হয়, তো এখানে এই যে রাজনৈতিক প্রক্রিয়া বা এই যে সংস্কার প্রক্রিয়ায় কতটা স্বচ্ছ হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, মানে এটাই মনে করি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব পার্টিনেন্ট প্রশ্ন আপনি উত্থাপন করেছেন। প্রথমত গতকালকের সভাটাকে আমরা সবাই স্বাগত জানিয়েছি। আমরা একটা পজিটিভ জেস্চার রাজনৈতিক দলগুলো থেকে আমরা ব্যক্ত করেছি, এবং প্রধান উপদেষ্টার বক্তব্য তিনি যেটুকু আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন সেটাকে আমি মনে করি যথেষ্ট ইতিবাচক তার দিক আছে। তিনি যেটা বারবার করে উল্লেখ করেছেন, কোনো পরিবর্তন বা সংস্কারের কোনো এজেন্ডা জাতীয় ঐক্যমত্য কমিশন বা সরকার তারা চাপিয়ে দেবেন না। আলাপ আলোচনা করে বোঝাপড়া করে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত হতে পারে, সেই ভিত্তিতে একটা সনদ তৈরি হতে পারে, যে সনদ নিয়ে দলগুলো ইলেকশন করবে এবং পরবর্তী ইলেক্টেড পার্লামেন্ট তারা সেই সনদগুলো বাস্তবায়ন করবে। কিভাবে সংবিধানের গণতান্ত্রিক চরিত্র বা সংশোধনী এনে কিভাবে বাস্তবায়িত হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে। মানে সনদটা হলো জনগণের কাছে রাজনৈতিক অংশীজনদের প্রকাশ্যটা অঙ্গীকারের মতন, জাতির কাছে অঙ্গীকার তো করা। সেটা একটা জায়গাটা। আরেকটা, আমি গতকালকে 2-3টা কথা বলেছি। একটা কথা যেটা উল্লেখ করেছি যে চরিত্রের দিক থেকে সরকার এই যে মহাযজ্ঞ সরকার যেটা নিয়েছেন, প্রথমত হচ্ছে যে অনেকে বলবার চেষ্টা করছেন যে আমাদের এখানে যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, অনেকে বলবার চেষ্টা করছেন যে হত্যার বিচার না হওয়া পর্যন্ত কখনো নির্বাচন নয়। আবার কেউ কেউ বলবার চেষ্টা করছেন সংস্কার সম্পন্ন না করে কোনো নির্বাচন নয়। দুটো কথার মধ্যে কিছু ইতিবাচক দিক আছে, আবার বিভ্রান্তির সুযোগ আছে। বিভ্রান্তিটা কোথায়? বিচারের প্রশ্ন তো সরকার শেষ করতে পারবেন না, কারণ বিচারটা যত একটা আইনি প্রক্রিয়া আছে, চাইলেই আপনি এটা ফরমান 3-4টি আদালত গড়াবে, অনেকগুলো আদালত আছে, এটা প্রক্রিয়া আছে। যেমন কদিন আগে আইন উপদেষ্টা তিনি একটা বাড়তি কথা বলেছিলেন যে এবছরের অক্টোবর-নভেম্বরে তিনি কয়েকটা রায় দেবেন, যেটা পরে তারপর দেখলাম প্রসিকিউশন টিম থেকেও সেটাকে তারপরে সমালোচনা করা হয়েছে। এটা তার এখতিয়ারের বাইরে, এটা এক ধরনের ইম্পোজ করে দেওয়া, একদম ইম্পোজ করা। যদি আপনি সময় বেঁধে দেন তাহলে পুরনো জমানায় যেগুলো হতো আর কি, ফরমাইশি রায়ের মতন। তো বিচারের ব্যাপারটা কোনো ফরমাইশি রায়ের কোনো বিষয় নয়। এই বিচারের দিকে মানুষ তাকিয়ে আছে, গ্লোবাল কমিউনিটি তারা তাকিয়ে আছেন, এবং এই বিচারটাকে আমরা সুষ্ঠু অবাধ করতে চাই, যে বিচারটা নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ হবে না, আন্তর্জাতিক মান থাকবে, অবশ্যই সে মানটাকে আপনি রক্ষা করবেন। তাহলে সরকার কি করতে পারে? বিচারের প্রক্রিয়া শুরু করবেন, আইসিটি ট্রাইব্যুনাল হয়তো একটা প্রাথমিক পর্যায়ে তারা হয়তো এগিয়ে নিয়ে যেতে পারেন। আর যেহেতু সমস্ত পলিটিক্যাল পার্টি তারা কমিট বাউন্ড, পরবর্তীকালে যারা গভর্নমেন্টে আসবেন তারা বিচারের কাজ তারা এগিয়ে নেবেন। সংস্কার ব্যাপারটা একই রকম। সরকার সংস্কারের ব্যাপারে ন্যূনতম জায়গা, সরকার দাঁড়াবে কোথায়? যেখানে ন্যূনতম ঐক্যমতের জায়গা। বটম লাইনটা কোথায়? যেখানে আমরা যেসব প্রশ্নে আমরা একমত হতে পারি, এটাতে বটম লাইন। সুতরাং সে ভিত্তিতে তারা কিছু কাজ এখন হবে যেগুলোর জন্য পার্লামেন্ট লাগবে না, যেগুলো আমাদের প্রায়র কমিটমেন্ট আছে, আর যেগুলো সংবিধান সংস্কার। এক ধরনের আগামী নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে আপনারা নির্বাচিত হলে জনগণকে প্রতিশ্রুতি দেয়া, এক প্রকার জাতীয় ইশতেহার। রাইট। তাহলে সেটা সেই জায়গাটা আমরা এগিয়ে নেব। পুরো প্রক্রিয়াটা এখন যেটা আপনি উল্লেখ করছিলেন আমাকে প্রশ্ন আকারে, সরকারের এই কাজটা করতে গেলে বিশেষ কোনো অংশীজন, বিশেষ কোনো দল, বিশেষ কোনো ইডিওলজির প্রতি সরকারের বাড়তি কোনো এনগেজমেন্ট থাকার কথা না।
বাড়তি কোনো মদত থাকার কথা না। তাহলে সরকারকে তার সমস্ত, কারণ এটা তো আমাদের সবার সমর্থিত সরকার, আমরা সমালোচনা করছি, কিন্তু একইভাবে আমরা সমালোচনা করছি কেন? সরকার যেন সঠিক পথে থাকে, সরকার যেন বিভ্রান্ত না হয়, সরকার যেন পথ না হারিয়ে ফেলে, সেজন্য আমরা ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য মাঝে মধ্যে সমালোচনা করি। ধরুন এই যে 5ই ফেব্রুয়ারি থেকে পরবর্তী 3 দিন বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ঔদ্ধত্যপূর্ণ তার অনলাইনে বক্তব্যের জন্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে এবং সেখানে 32 নম্বর থেকে শুরু করে দেশব্যাপী যে ভাঙচুর, অগ্নিসংযোগ, যে অরাজকতা চলেছে, কোনো সরকার থেকে অনুমোদন করতে পারে না। আপনি যখন এটা অভ্যুত্থানে পরপর হলে তার এক ধরনের ব্যাখ্যা থাকে, কিন্তু 6 মাস পরে সরকারের প্রতি আমরা সমর্থন জুগিয়েছি, এরকম একটা নৈরাজ্যের দিকে সরকার যদি চলতে থাকে, তাহলে মানুষ তো বুঝবে যে সরকারের আসলে কোনো কার্যকারিতা নেই। সরকারের যদি কোনো কার্যকারিতা না থাকে, তাহলে তো সরকারের কোনো নীতি পদ্ধতি, কোনো ঘোষণা, কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না, মানুষ তো বাস্তবায়িত করবে না। মানুষের একটা হতাশা, নৈরাশ্য, অনাস্থাটা বাড়তে থাকবে। সেজন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের অদলীয়, নিরপেক্ষ, অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা। তারা যদি এটা রাখতে না পারেন, তাহলে কিন্তু আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু সরকারের পক্ষপাত দুষ্টতা নিয়ে কিন্তু বড় ধরনের প্রশ্ন উত্থাপিত হবে। তখন নতুন প্রশ্ন, নতুন বিতর্ক, নতুন রাজনৈতিক জটিলতাও তখন আসতে পারে। আমরা এটা চাই না। আমরা চাই সরকার সফল হবেন, সরকারকে আমরা ব্যর্থ দেখতে চাই না, অকার্যকর দেখতে চাই না। স্টেট একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, যেটা চালাতে গেলে পলিটিক্যাল অথরিটি দরকার হয়। এই সরকার অথরিটি কোত্থেকে আসতে পারে? রাজনৈতিক দলগুলো যে পর্যন্ত সমর্থন জুগিয়ে যাবে, গুরুত্বপূর্ণ অংশীজনরা যে পর্যন্ত সমর্থন জুগিয়ে যাবে, এটাই তো সরকারের পলিটিক্যাল অথরিটির বড় জায়গাটা। অভ্যুত্থানের মধ্য দিয়ে তার একটা ইথিক্যাল, মোরাল একটা অথরিটি তৈরি হয়েছে, কিন্তু পলিটিক্যাল অথরিটি তো আসবে রাজনৈতিক অংশীজনদের সমর্থনের জন্য। সেটা সরকার যদি হারিয়ে ফেলতে থাকে, তাহলে সরকারের পক্ষে এই সরকার অধীনে আগামী নির্বাচন করাটাও তখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এই গত শনিবারের বৈঠকটি নিয়ে কিছু মানুষ বৈঠক পরবর্তী বলা বলি শুরু করেছেন ইতিমধ্যেই। সেটি হচ্ছে যে এই সংস্কার, যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন কমিটমেন্ট নিয়ে একটি নতুন যে রাজনৈতিক দল, তাদের নির্বাচনী ইশতেহার তৈরি করে দিচ্ছে না তো এই সরকার, এরকম প্রশ্ন কিন্তু উঠছে। না, তারা তো সরকারের অংশ। তাদের কাজের পিছনে সরকারের যে স্পষ্ট মদদ রয়েছে, তাদের যে বহুমাত্রিক সহযোগিতা রয়েছে, এটা তো খুবই স্পষ্ট। মানে এটা কোনো গোপন কোনো বিষয় না। আর তারা তো গোটা স্টেটের, এর পলিটিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ, এর ফাইন্যান্সিয়াল, কালচারাল, মানে যা কিছু, স্টেট তো একটা বিরাট একটা, তার অনেকগুলো মাত্রা, অনেক প্রতিষ্ঠান, তারা তো প্রায় সবটারই সহযোগিতা নিয়ে একটা প্ল্যাটফর্ম তারা কিন্তু তারা করছেন। যে কারণে ইতিমধ্যে এটা হয়তো আশুতে কিন্তু হয়তো তাৎক্ষণিক কিছু ফলাফল হয়তো তাদের জন্য হতে পারে, কিন্তু আখেরে মানুষ এটাকে ইতিবাচকভাবে মানুষ নিচ্ছে না। এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ এ ব্যাপারে বরঞ্চ মানে অ্যাট্রাকশনের চেয়ে বরঞ্চ রিপালসিভ মুডে থাকাটা অনেক বেশি দাঁড়িয়ে যাচ্ছে। এই জন্য সম্ভাবনাটা কিন্তু শুরুতেই আতুর ঘরে অনেকখানি কিন্তু এটার মারা পড়ার অথবা হোঁচট খাওয়ার সম্ভাবনা ফিকে হয়ে যাওয়ার একটা বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এটা তারা বিপদে পড়ছেন, সরকারও অপ্রয়োজনীয় বিপদের মধ্যে, সরকারও কিন্তু মাথা দিয়ে দিচ্ছেন কিনা সে প্রশ্ন কিন্তু এখন আসছে। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের পথে সরকার অনেকটাই ইতিবাচকভাবে এগোচ্ছে বলে আমরা গণমাধ্যমের খবরগুলোতে দেখছি। আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়ার কতটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা হলো ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার শামিল। এই সরকারের প্রধান, আমি কালকে বলেছি, পলিটিক্যালি তাদের 3টা বড় কাজ: বিচারের প্রশ্ন, সংস্কারের প্রশ্ন আলাপ আলোচনা করে, আর হচ্ছে জাতীয় নির্বাচনের প্রশ্ন। 16টা বছর ধরে দেশের মানুষ সে কিন্তু জাতীয় নির্বাচনের জন্য কিন্তু অপেক্ষা করছে। আপনি নিশ্চয়ই একমত হবেন, শুধু গত 1-2 নির্বাচন যদি কিছুটা অবাধ হতো, গ্রহণযোগ্য হতো, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, তাহলে আমাদেরকে এরকম একটা রক্ত গঙ্গার মধ্য দিয়ে অভ্যুত্থান করতে হতো না, তাই না? তাহলে আওয়ামী লীগ বা হাসিনাকে এভাবে কিন্তু পালিয়ে আত্মরক্ষা করার দরকার হতো না। গত
লড়াইটা হয়েছে 16 বছরের গণতন্ত্রের জন্য, ভোটাধিকার জন্য, একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাওয়ার জন্য। স্থানীয় সরকার সেখানে কোনো এজেন্ডার মধ্যেই ছিল না। এখন যারা হাজির করছেন, সুতরাং এটা হচ্ছে একেবারে বলতে পারেন বিশেষ উদ্দেশ্যে হাজির করছেন। এই কারণের জন্য সম্ভবত তরুণদের নতুন দল এক, অথবা কিছু রাজনৈতিক দল যারা এই সরকারকে, যারা অপ্রয়োজনীয়ভাবে যারা একে প্রলম্বিত করতে চান, দীর্ঘায়িত করতে চান এদের ক্ষমতার মেয়াদ, সুতরাং কোনো না কোনো তো ইস্যু লাগবে। তো সেটার জন্য তারা স্থানীয় সরকারের কথা বলছেন, অথবা লোকাল এই গভর্নমেন্টগুলো নির্বাচনের মধ্য দিয়ে তারা যেটা একটা জমিন তৈরি করা, নতুন রাজনৈতিক ধারা বা মেরুকরণ, প্রধানত সেই লক্ষ্যে এই তৎপরতাগুলো আমরা দেখছি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি, আপনি স্থানীয় সরকার বলতে তো শুধুমাত্র ইউনিয়ন পরিষদ নয়। ইউনিয়ন পরিষদের নির্বাচনই বাংলাদেশে অনুষ্ঠিত হয় কয়েকটা ধাপে, 2 মাস 3 মাস 4 মাস বা 6 মাস লাগে, 1 নম্বর। এরপরে তো আছে আপনার উপজেলা পরিষদের নির্বাচন, সেটিও 3 ধাপ, তারপরে সেটাও 3-4 ধাপে, তারপরে জেলা পরিষদ ইলেক্টেড না, বাট সেটাও একটা পর্যায়ে, পৌরসভা, সিটি কর্পোরেশন। এটাই তো 1.5-2 বছর 3 বছরের একটা কোর্সের ব্যাপার। তার মানে কি এই সরকারকে তাহলে সমস্ত স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করে তারপরে কি জাতীয় নির্বাচনে আসবে? প্রশ্নটাই অবান্তর, প্রশ্নটাই হাস্যকর। এগুলো বলা হচ্ছে প্রধানত তাদের একটা বিশেষ সরকারকে একটা মানে সময় দেবার জন্য। স্থানীয় সরকার তাহলে যদি নির্বাচিত পার্লামেন্ট না থাকে, স্থানীয় সরকার কাজ করবে কার সাথে? তার স্থানীয় তো কনস্টিটিউশনে তো কোনো পার্লামেন্টারিয়ান থাকছে না, আইন পরিষদের সদস্য থাকছে না। আমাদের দেশের অভিজ্ঞতা এ পর্যন্ত কোনো তত্ত্বাবধায়ক সরকার বা কোনো অন্তর্বর্তী সরকার লোকাল গভর্নমেন্টের কোনো ইলেকশন তারা করেনি। এটা তাদের দায়িত্ব না। এটা যখন রাজনৈতিক সরকার তৈরি হয়, স্থানীয় সরকার বিভাগ থেকে অনুরোধ করা হয় ইলেকশন কমিশনকে যে আপনারা এই এখন ইউনিয়ন করেন, এখন উপজেলা করেন, এখন জেলা পরিষদ করেন, সিটি কর্পোরেশন বা পৌরসভার নির্বাচন করেন। দ্যাট ইজ দ্য টাস্ক। প্রশ্ন উঠছে কি যে রাজনৈতিক সরকারের আমলে যে দল ক্ষমতা যাবে তাদের পক্ষপাত কাজ করতে পারে। তার মানে তাহলে আপনি আগামী 3 বছর তো এগুলো যদি আমরা যে রিফর্মের আলোচনা করছি, সংবিধানের গোটা নির্বাচনী পদ্ধতির, এটা যদি আমরা কার্যকরী করতে পারি, যারাই ক্ষমতায় থাকুক না কেন, আমি মনে করি সেদিক থেকে স্থানীয় সরকার এখন যেভাবে চর দখলে পর্যবেসিত হয়েছে, নতুন জমিদারি এলাকার মানুষ, এটা আমার জমিদারি, কিন্তু 15 বছর আগে এমন ছিল না। আর আপনি যদি স্থানীয় সরকারগুলো যদি দলীয় প্রতীক যদি না থাকে, তাহলে আমাদের বেশি প্রভাব বিস্তার করার সুযোগ থাকে না। এটা নিয়ে কিন্তু অতটা প্রভাব আর চর দখলের যে একটা প্রতিযোগিতা, একটা উন্মত্ত প্রতিযোগিতা অনেকখানি বন্ধ করা সম্ভব। সুতরাং সরকার উচিত হবে এ ধরনের বিশেষ এজেন্ডা নিয়ে কাজ না করা। এগুলো যত বেশি সামনে আসবে, আসলে সরকারের প্রতি এখন যে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি, সেটা কিন্তু এই সমর্থনও তখন কতটা কার্যকর হবে, এটাও একটা বড় প্রশ্ন আকারে হয়তো আপনাদের তৃণমূলের কর্মীরা এটি নাও মানতে পারে। জি। আমি আজকে দেখলাম যে বিএনপি আজকে দেখলাম বলেছে যে আমরা দেখি না যে কারা স্থানীয় সরকার পরিষদ নির্বাচন করতে চায়, কারা আসে। তো বাস্তবে এখনকার এই প্রেক্ষিতে কোনো বরঞ্চ এখন দিলে বরঞ্চ আওয়ামী লীগ নতুন চেহারায় ফিরে আসবে, স্থানীয় সরকারের নির্বাচনে নতুন চেহারায় আওয়ামী লীগ ফিরে আসতে চায়। এবং যারা স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলছেন তাদের সাথে এদের বরঞ্চ নতুন কোনো অ্যালাইনমেন্ট তৈরি হয় কিনা, এই প্রশ্ন নাগরিকদের মধ্যে বড় আকারে কিন্তু আসতে পারে। তো সুতরাং আপনি আশা করব এমনি পরিস্থিতি জটিল, এই জটিল পরিস্থিতির মধ্যে নতুন কোনো ঘটনা যুক্ত যদি না করি, সেটা সরকারের জন্য ভালো, দেশের জন্য মঙ্গলজনক। শেষ করব 2 মিনিটের মধ্যে। সেটি হচ্ছে শেষ প্রশ্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডিসি সম্মেলনের আজকে প্রথম দিনে। আমাদের এখানে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ধরেন ভালো না। আসলে এখনো পর্যন্ত মানুষের জানমালের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারিনি। আর ঢাকা শহরের দিকে তাকালে দেখবেন ঢাকা শহর তো প্রায় চলছে না। সন্ধ্যার পরে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বাড়ছে। আমাদের নারীদের সন্ধ্যার পরে কিন্তু রাস্তায় চলাচল আগের তুলনায় অনেকখানি এটা হ্রাস পেয়েছে। আপনি খেয়াল করবেন এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারি দায়িত্বে তারা কিন্তু আসতে পারেননি। চাকরি রাখার জন্য যেটুকু ভূমিকা পালন করা এটুকু তারা রাখছেন। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হবে। মানুষ বড় দাগে দেখতে চায়, বাজার নিয়ন্ত্রণ করবেন, তার জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে এবং সে
আগামীতে খুব দ্রুত নির্বাচন করবে, একটা নির্বাচিত সরকার দেশ চালাবে। মানুষের চাওয়াটা খুব স্বল্প। সুতরাং এই জায়গাটা এখানে ডিসি সম্মেলন এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আর আপনি বলছিলেন পাসপোর্ট করবার ক্ষেত্রে পুলিশের ভেরিফিকেশনের যে আগে ধারাটা ছিল, এবার মানুষ সেটাকে বাতিল করবার একটা চিন্তা ভাবনা আছে, একটা ভাবনা চিন্তা চূড়ান্ত চলছে। হয়ে যাবে। এক ধরনের ভেরিফিকেশন নিশ্চয়ই দরকার, কিন্তু এই ভেরিফিকেশন নিয়ে যে পর্যন্ত হয়রানি করা হয় সেটা কিন্তু চূড়ান্ত একটা নাজেহালের পর্যায়ে। সেখানে পুলিশের ক্ষমতা বাতিল করে অন্য কেউ তো এই ভূমিকায় বরঞ্চ চলে আসতে পারে। এই ভূমিকাটা পুলিশের পরিবর্তে অন্য কোনো প্রতিষ্ঠার অন্য কোনো বিভাগ যদি দায়িত্বে নেয়, কারণ পাসপোর্ট একটা খুবই গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার, ন্যাশনাল আইডি কার্ডের মতো এটা যেমন নাগরিক অধিকার। আবার আমাদের এখানে ধরুন এই যে আপনার এখন 15-16 লক্ষ রোহিঙ্গা শরণার্থীরা তারা এখানে আছেন, নানা ধরনের পৃথিবীর অন্যান্য দেশের অনেক লোকজন আছেন, বাংলাদেশকে অনেকে ট্রানজিট হিসেবে তারা কিন্তু ব্যবহার করেন। সুতরাং পাসপোর্টটা যেমন নাগরিক অধিকার, আবার করবার ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতারও একটা প্রশ্ন আছে। কিন্তু হয়রানিটা বন্ধ করা দরকার। পুলিশ ভেরিফিকেশনের নামে নাগরিকদের যে পরিমাণ বিপর্যয় ঘটে, এগুলো আমি মনে করি আরো সহজ করা দরকার। ধন্যবাদ সাইফুল হক, কমরেড সাইফুল হক। আমরা বিশ্বাস করি যত মত তত পথ এবং তত বিতর্ক, সব বিতর্কের ঊর্ধ্বে উঠে জাতিগতভাবে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল মতাদর্শের মানুষ যে জাতীয় ঐক্য গড়ে তুলেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেই ঐক্যের ধারাবাহিকতায় আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এজন্য আমরা বিশ্বাস করি সকল সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে মানুষের 15 বছরের হারিয়ে যাওয়া অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ। জি, আপনাকে ধন্যবাদ।